গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অফ ইসরায়েল এর চতুর্থ পর্ব। প্রিয় পুত্রকে সিংহাসন থেকে বঞ্চিত করলেন ফারাও মেনাপটা। কেন করলেন? দৈবত্তরিত হয়ে করলেন বলতে হবে। মিশরের ভাগ্যে অশেষ দুর্গতি আছে বলেই তার ক্ষেত্র প্রস্তুত করলেন এইভাবে। সেঠির বদলে আমেন মেসিস। এজন্য যেচে শাস্তির বদলে অপরাধ বরণ করে নেয়া, প্রীতির বদলে হিংসা, অমৃতের বদলে নরকাগ্নি। সেঠিকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার পরেই জ্ঞান হারালেন মেনাপটা। সে জ্ঞান আর মৃত্যুর পূর্বে ফিরে আসেনি তার। বেঁচে ছিলেন অবশ্য অজ্ঞান অবস্থায় পুরো একটি দিন, কিন্তু সেই একটি দিন উসারটির কর্মতৎপরতার বিরামও অবশ্য ছিল না। কিন্তু সেঠির নিজের উদাসীনতার দরুনেই পরিস্থিতির অপরিবর্তিত রয়ে গেল। উসারটি চেয়েছিলেন সৈন্যবাহিনীর এবং অভিজাত বর্গের সাহায্যে নিয়ে ফারাওয়ের আদেশ তিনি নাকচ করিয়ে দেবেন। সে প্রয়াসে সেঠির অনুমোদন থাকত যদি, আমেন মেসিসকে বন্দী বা নির্বাসিত করা কঠিন হতো না। কিন্তু জনসমাজের সর্বস্তরে সেঠির জনপ্রিয়তা অসাধারণ। তার একটিমাত্র ইঙ্গিতে আমেন মেসিস ফুৎকারে উড়ে যেত মিশরের সীমানার বাইরে। কিন্তু যুবরাজ নিস্পৃহ। পিতৃআজ্ঞার বিরোধিতা করব না। রাজ্য সিংহাসন এমন কি জিনিস যার জন্য বিবেক বিরুদ্ধ কাজ করব? উসারটির শত অনুনয় ব্যর্থ হল। ওদিকে ফারাও মেনাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার শেষ ঘোষণা অনুযায়ী আমেন মেসিস উপনিবেশ করলেন মিশর সিংহাসনে, অনায়াসে, মসৃণভাবে। কোনো তরফ থেকে কোনো প্রতিবাদ উত্থিত হল না। অথচ সেটি যদি উসারটির পরামর্শে কর্ণপাত করতেন, তা তিনি করলেন না। পিতার দেহাস্ত যখন হল, তিনি ত্যাগ করে গেলেন টেনিস রাজধানী। এখন থেকে তিনি বাস করবেন মেম্বিস নগরে। সেখানে বিশাল প্রাসাদ ও জমিদারি আছে তার। এগুলো তার মায়ের কাছ থেকে পাওয়া। ফারোয়ের ঘোষণায় সিংহাসন তিনি হারিয়েছেন বটে, কিন্তু সে ঘোষণা এই সম্পদকে স্পর্শ করতে পারেনি। যুবরাজের সঙ্গে মেম্বিস এসেছি আমি, অ্যানা। ফিরে এসেছি। এই মেম্বিসেই জন্ম আমার। টেনিসে যাওয়ার আগ পর্যন্ত এখানেই সুখে দুঃখে আমার দিন কেটেছিল। আবার এখানে ফিরে এসে আমি সুখী হয়েছি। তবে আগের মতো দরিদ্র পল্লীতে এখন আর বাস করছি না আমি। করবার উপায় নেই। বাস করতে হচ্ছে যুবরাজের প্রাসাদ ভবনে, ভোজন করতে হচ্ছে যুবরাজেরই টেবিলে। তাই বলে দুই বেলা রাজভোজে যে খাচ্ছি তা নয়, কারণ যুবরাজ নিজেই স্বল্পাহারী। সাদাসিধে উপকরণের তৃপ্তি সহকারে তার ভোজন সমাধা হয়। যুবরাজের সঙ্গে আরও এসেছে সেই মেরাপি, ইসরায়েলের চন্দ্রমা। যুবরাজের ইচ্ছায় বা অনুরোধে নয়, তার নিজের ইচ্ছাতে। যাওয়ার অন্য কোনো স্থান নেই বলেই সে এসেছে যুবরাজের সঙ্গে। অন্য স্থান নেই, কারণ গোসেন তার জন্মভূমি। তার আত্মীয় পরিজন, জ্ঞাতিগোষ্ঠী সবই রয়েছে সেখানে। সেটা আজ মেরাপির পক্ষে নিরাপদ নয় মোটেই। দুটো মারাত্মক অপরাধে তাকে অপরাধী বিবেচনা করা হয়েছে। প্রথমত, গোসেন সীমান্তে ইহুদিরা সেই চোরা আক্রমণ যখন চালিয়েছিল যুবরাজের উপর, তখন মেরাপি রক্ষা করেছিল তাঁকে। ইহুদিদের বিচারে নির্ভেজাল বিশ্বাসঘাতকতা ও জাতিদ্রোহিতা। দ্বিতীয়ত, লাবান যদিও তার বাগদত্তা স্বামী, মেরাপি ইদানিং তাকে বিবাহ করতে অস্বীকার করেছে। কেন? সেই প্রশ্নের উত্তর সে দেয়নি। ইসরায়েলি পয়গম্বরদের উপর তার আস্থা ও শ্রদ্ধা পূর্ববতী অটুট এখনও। তাদের আদেশও সে পালন করবে নতশিরে, যেমন করেছিল সেই আমন মন্দিরে বাজি ধরার সময়। কিন্তু তা বলে তাদের আদেশও মেরাপি লাবানকে আর আত্মদান করবে না। কেন? এই প্রশ্নের আর উত্তর নেই। গোসেনে যখন যাবে না, মেম্বেসেও অগত্যা তাকে আসতে হলো। যুবরাজ সেটি সিংহাসনে বসছে না আর, তা ঠিক, কিন্তু ইসরায়েলিদের ক্রোধ থেকে মেরাপিকে রক্ষা করার মতো ক্ষমতা তার এখন যথেষ্টই আছে। এখানে তার মেম্বেসের প্রাসাদ একটা কেল্লার মতো সুরক্ষিত। তার দহিদ্রের ভেতরে সেটি একচ্ছত্র রাজা। সেখানে তার অনুমতি বিনা প্রবেশ করবে এমন সাধ্য কারণেই। টেনিস থেকে যুবরাজের ভৃত্যবর্গও এসেছে এখানে তার সঙ্গে, যদিও সে দাড়িওয়ালা পাম্বাসা বুড়ো আসেনি। যুবরাজ ফারাও হচ্ছেন না শুনেই সে চাকরি ছেড়ে দিয়েছিল তার।
এখন শোনা যাচ্ছে সে ফারাও আমেনমেসিসের চাকরিতে ভর্তি হয়েছে। ঘুষখোর লোকটার প্রভুভক্তি আর কত হবে। মেম্বিসে বসে সারা মিশরের খবর পাই আমরা। আমেনমেসিস বসেছেন সিংহাসনে। উসারটি স্বামীর সঙ্গে আসেননি বটে, কিন্তু আমেনমেসিসকেও বিশেষ পাত্তা দিচ্ছেন না। সেটিরই টেনিসের প্রাসাদে তিনি আছেন। নতুন ফারাওকেও ভয়ও করেন না, ভক্তি দেখার বড় দরকার বোধ করেন না। সব খবরই পাওয়া যায় এখানে বসে। আমেনমেসিস সিংহাসনে বসার অল্প কয়েকদিন পরেই ইসরায়েলের পয়গম্বরেরা আবার এসেছিল তার দরবারে। এসে যথারীতি দাবি জানিয়েছিল যে ইসরায়েলদের স্বদেশে ফিরে যাবার অনুমতি দেয়া হোক। যা আশা করা গিয়েছিল, আমেনমেসিস তাই বললেন। কদাপি দেব না অনুমতি। কেন দেব? কয়েক শতাব্দী ধরে যারা মিশরে বাস করছে তারা মিশরের অধিবাসী। মিশর ছেড়ে যাওয়ার অধিকার তাদের নেই। যদি দিতে না দেন, মিশরের সর্বনাশ হবে ভগবানের ক্রোধে। ভগবান কি আমাদেরও নেই? না, তোমাদের আছে শত শত পুতুল দেবতা। তাদের মধ্যে যে ছিল সবার প্রধান, তাকে তো জাহবের রোষবর্জ্য চূর্ণই করে ফেলেছে তাদের নিজের মন্দিরে। যা বলছে তা শোনো ফারাও। ইসরায়েলীয়দের আটকে রাখলে মিশর ধ্বংস হয়ে যাবে। অভিশাপের পরে অভিশাপ এমনভাবে নেমে আসতে থাকবে এ দেশের উপরে, শ্মশান হয়ে যাবে এই সোনার দেশ। ঘটবে প্রাকৃতিক বিপর্যয়, ঘটবে অনৈসর্গিক দুর্বিপাক। ক্ষুধার অন্ন পাবে না মিশরীরা, এক বিন্দু জল পাবে না পান করার জন্য। পান করার জন্য জল পাবে না? ফারাও হেসে উঠলেন। হেসে উঠল তার সভাসদবর্গ। এত বড় নীলনদ থাকতে? নীলনদে তখন জলস্রোত বইবে না, বইবে রক্তস্রোত। বললেন পয়গম্বরেরা। দেখবে তোমরা, দরবার গৃহের সম্মুখে একটা ফোয়ারায় জল উৎসরিত হচ্ছে। পয়গম্বরেরা হাতের লাঠি দিয়ে আঘাত করলেন সেই জলে। অমনি কি এক বিভীষিকা! সমস্ত ফোয়ারাটা লালে লাল হয়ে গেল চোখের পলকে। কেউ কেউ সেই লাল জল মুখে দিয়েও দেখল। ঠিক রক্তের মতো নোনতা বিষাদ থুতু করে ফেলে দিল মুখ থেকে। পয়গম্বরেরা বিদায় হয়ে গেল। ভয়ার্থ ফারাও ডেকে পাঠালেন শ্রেষ্ঠ মিশরী জাদুকর কাইকে। আমেন মন্দিরের খারেব সে মেরাপির সঙ্গে জাদুর বাজি লড়তে গিয়ে সে আসল বিগ্রহকে রক্ষা করতে পারেনি বটে, কিন্তু এবারে সে আশ্বাস দিল, জলকে রক্ত করে দেয়া এমন কিছু কঠিন কাজ নয়, ও আমরাও পারি। এই দেখুন। ফারাওকে অন্য একটা জলাশয়ের কাছে নিয়ে গিয়ে কাই নিজের লাঠি দিয়ে আঘাত করল তার জলে। অমনি সেই জলও পরিণত হল রক্তে। ফারাও উৎফুল্ল হয়ে উঠলেন। তাই তো, তারও তো রয়েছে সব শক্তিমান জাদুকর। এরাও তো জলকে রক্ত বানিয়ে দিতে সক্ষম। তবে আর ভয় কি? ভয় নেই। মূর্খ ফারাও, জলকে রক্ত বানাবার ফিকির কায়েরও জানা আছে বটে, কিন্তু রক্তকে আবার জলে পরিণত করবার ক্ষমতা তার কি আছে? দরকার রক্তের নয়, দরকার তৃষ্ণার জলের। সেই জল যখন সবাই রক্তে পরিণত হবে, কায়ের ইন্দ্রজালে তা আবার স্বরূপ ফিরে পাবে কি না? সে প্রশ্নই ফারাও করলেন না কাইকে। মতিচ্ছন্ন না হলে এমন ভুল কেউ করে? এসব কথা মেম্বিসে বসেই শুনেছি আমরা। ইতিমধ্যে আমাদের মেম্বিস প্রাসাদে ঘটনাও ঘটেছে কিছু। সেটি বিবাহ করেছেন মেরাপিকে। উসারটি যখন টেনিস থেকে আসবেনই না এবং সিংহাসন হারা সেটিকে যখন তার কোনো প্রয়োজন নেই, তখন সেটি বা কতকাল আর নিঃসঙ্গ জীবনযাপন করবেন? মেরাপি রয়েছেন সেটির অত্যন্ত কাছে। সৌন্দর্যের তিনি তো দেবী আইসিসের সমতুল। এদিকে সেটির তিনি অনুরাগী অতিমাত্রায়। দুয়ে বিবাহ হয়ে যাওয়ায় সর্বথা বাঞ্ছনীয়। এতে নির্বাসিত জীবনের যন্ত্রণা ভুলতে পারবে দুটি মহৎ প্রাণ। এই বিবাহের পরে যুবরাজের বজরা নিয়ে আমি চলে গেলাম থিবিসে। সেখানকার গ্রন্থাগার আছে কতগুলো মূল্যবান প্রাচীন পুঁথি, সেগুলোর একটি নকল করে আনবার উদ্দেশ্য নিয়ে। কাজ শেষ করতে আমার প্রায় 2 মাস লেগে গেল। ওদিকে যুবরাজও আমার ঘন ঘন তাগিদ পাঠাচ্ছেন মেম্বিসে ফিরে যাওয়ার জন্য। অবশেষে আমি একদিন বজরায় চড়ে বসলাম আমার পুঁথির বোঝার সঙ্গে নিয়ে। আমি যাচ্ছি নদীর ভাটিতে, উজান বেয়ে আসছে আর একখানা বজরা। পাশাপাশি আসতে লক্ষ্য করলাম সে বজরায় আরোহী আমার পরিচিত,
টেনিসের জনৈক ভদ্রলোক, ফারাওয়ের কর্মচারী। নৌকা থামিয়ে আমরা পরস্পরের আলাপ করে নিলাম কিছুক্ষণ। সে সময় তিনি আমায় চুপি চুপি বললেন, যতটা সম্ভব পানির জল বোঝাই করে নিয়ে যান বজরাতে। ভাটিতে সারা নদী রক্ত হয়ে গিয়েছে, জল পাবেন না এক বিন্দু। সে কি মশাই? আমি আকাশ থেকে পড়লাম একেবারে। ইসরায়েলি পয়গম্বরদের অভিশাপের কথা শুনেননি? তারা সময় দিয়ে গিয়েছিল 2 চাঁদ। ঠিক 2 চাঁদ পরে সারা দেশের জল সব রক্ত হয়ে গিয়েছে। কাল সারাদিন 1 ফোঁটা জল খেতে পাইনি। এই একটু আগে রক্তের রাজ্য পেরিয়ে এলো আমার বজরা। দেখুন, নৌকার গায়ে রক্ত, আমার নিজের পোশাকে রক্তের ছিট, মাল্লাদের বসনেও তাই। কিন্তু নদীর এ অংশে তো রক্তের কোনো চিহ্ন নেই। এর কারণ তাহলে কি? আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোককে। বলতে পারবো না, তবে রক্ত বন্যাটা ধীরে ধীরে এগোচ্ছে। বজরার গতির চেয়ে তার বেগ মন্থর। আর মজা দেখুন, রক্তটা এগোচ্ছে নদী স্রোতের উল্টো মুখে, উজানে। কিসের জুড়ে এগোচ্ছে তা বুঝি না। একটু থেমে তিনি আরও বললেন, সারা পথ জেলেদের হাহাকার শুনতে শুনতে আসছি। জলের মাছ রক্তের ভিতর বাঁচবে কেমন করে? সারা নদী মরা, পচা মাছে ভর্তি, দুর্গন্ধে বমি আসে। রাজকর্মচারীটি বজরা চালিয়ে দিলেন। আমি মাল্লাদের বললাম সমস্ত জলপাত্র জলে পূর্ণ করে নিতে। তারা আদেশ পালন করল বটে, কিন্তু যেভাবে আমার দিকে চাইতে লাগলো তাতে মনে হলো যে আমাকে পাগল ঠাউরেছে তারা। বজরা আমরাও চালিয়ে যাচ্ছি। অল্প দূরে দেখা পেলাম সেই রক্ত নদীর লাল রেখাটা এগুচ্ছে উজানের পানে। ধীরে হলেও নিশ্চিতভাবে এগুচ্ছে। হতবুদ্ধিকর দৃশ্য। এপাশে কালো জল, ওপাশে লাল রক্ত, মাঝখান দিয়ে সুচিহ্নিত একটা সীমারেখা। আর সেই সীমারেখা যেন চোখের সামনেই একটু একটু করে উজানে হটে যাচ্ছে। আর মাছগুলো কি রুদ্ধশ্বাস দৌড়! রক্তের এলাকা পেরিয়ে নির্মল জলে পালাবার জন্য কি তাদের আকুলি বিকুলি! মেম্বিসে পৌঁছালাম। এখানে আর এক আশ্চর্য অভিজ্ঞতা। সারা মেম্বিসে সব জল রক্ত হয়ে গিয়েছে, কিন্তু যুবরাজ সেটির প্রাসাদে সব জল আগের মতোই নির্মল, স্বাভাবিক। এ রহস্যের কারণও জানতে পারলাম যুবরাজের মুখ থেকেই। জেবেস এসেছিল, মেরাপির কাকা। ইসরায়েলিরা পয়গম্বরদের আশীর্বাদ এনেছিল যুবরাজের জন্য। তারা বলে দিয়েছিল, যুবরাজ, তুমি ইসরায়েলীয়দের উপর ন্যায্য ব্যবহার করতে চেয়েছিলে। সুপারিশ করেছিলে যে তাদের ফিরে যেতে দেয়া হোক তাদের নিজের দেশে। সেই সুপারিশ যে অগ্রাহ্য করেছে সেটা তোমার দোষ নয়। অগ্রাহ্য হওয়ার ফলে জাহবের কোপে তিলে তিলে ধ্বংস হবে মিশর। কিন্তু সেই ধ্বংসের গ্রাস থেকে তুমি যুবরাজ, তুমি রেহাই পেতে থাকবে বরাবর। জেবেজ এই বার্তাই শুধু বহন করে আনেনি, সেটি যাতে রেহাই পান তার পাকা ব্যবস্থাও করে গিয়েছে। প্রাসাদের খ্যাতখামারের চারদিকে সে ঘুরে ঘুরে বেরিয়েছে মন্ত্রোচ্চারণ করে করে, আর মন্ত্রপুত জল ছিটিয়ে ছিটিয়ে। বলে গিয়েছে যে যুবরাজের অধিকৃত এলাকায় জাহবের কোনো অভিশাপ, কোনো অশুভ প্রভাবেই সঞ্চারিত হবে না কোনো দিন। প্রত্যক্ষ প্রমাণ, এ প্রাসাদে জলের স্বাভাবিক অবস্থা। জলের বিকৃতি 7 দিন স্থায়ী হল। পয়গম্বরেরা বলেও ছিলেন 7 দিনের কথা। তারপর কিছুদিন সব শান্ত। হঠাৎ ওই পয়গম্বরেরা আবার দেখা দিলেন ফারাওয়ের দরবারে। এখনো তুমি যেতে দাও ইসরায়েলদের, তা নইলে নতুন এক অভিশাপ নেমে আসবে অচিরে। গতবারে টের পেয়েছ যে তেষ্টার জলের অভাবে কি কষ্ট হয় মানুষের। এবারে টের পাবে খিদের যন্ত্রণা। এখনো দাও অনুমতি। দেব না, গর্জন করে উঠলেন ফারাও। কি যেন এক দুর্দান্ত জেদ চেপে গিয়েছে তাঁর। ইসরায়েলীয়দের কিছুতেই ছাড়বেন না তিনি। কি করবে তারা? জাদুমন্ত্রের খেল দেখিয়ে রাজশক্তিতে পরাজিত করবে? তা যে করা যায় না। হাতে হাতে তা ওদের দেখিয়ে দেবেন ফারাও আমেন মেসিস। তিনি কাইকে ডেকে কড়া আদেশ দিলেন, তোমার সকল বিদ্যে ঝালিয়ে নাও, এই সময় রুখতেই হবে ইসরায়েলীয়দের জাদুর শক্তি। কায়তো প্রতিজ্ঞায় কল্পতরু একেবারে। দরাজ প্রতিশ্রুতি দিয়ে দিল মিশরের কোনো উৎপাতে সে হতে দেবে না। অতপর তোড়জোড়ও শুরু করে দিল নানা আধা ধর্মীয় অনুষ্ঠানের ভেতর দিয়ে। আমন মন্দিরে নতুন এক আমন বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে আগের মতোই অতিকায়, তাদের চাইতেও ভয়াল।
সেই মূর্তির আশেপাশে সেই মূর্তিকেই কেন্দ্র করে তারা যা কিছু ক্রিয়াকলাপ। 2 মাস অপেক্ষা করলেন ইসরায়েল ও পয়গম্বরেরা। তারপর মিশরের উপর নেমে এলো আকাশজোড়া পঙ্গপালের ঝাঁক। সূর্য ঢেকে ফেলল সেই পঙ্গপালের মেঘ। দিন দুপুরে সারা পৃথিবী অন্ধকার। মাটিতে যখন নেমে এলো ওই কালো পতঙ্গেরা, ক্ষেতের ফসল খেয়ে শেষ করল তারা। বড় বড় গাছকে করে ফেলল নিষ্পত্র। একটা শীষ রইল না কোনো ঘাসের ডগায়। জনগণ হাহাকার করতে লাগল। সারা বছরের খাদ্য তাদের পঙ্গপালের উদরে চলে গেল কয়েকদিনের মধ্যে। কিন্তু আশ্চর্য দেখো, মেম্বিস শহরে যুবরাজ শেট্টির প্রাসাদ উদ্যানে একটি পঙ্গপাল নামেনি। তার কোনো শস্যক্ষেত্রে এক কণা শস্য খোয়া যায়নি পঙ্গপালের দরুন। জেবেজ ঠিক বলেছিল, অভিশাপের আওতা থেকে সেটিকে রেহাই দিয়েছে ইসরায়েলের পয়গম্বরেরা। তারপর কিছুদিন যায়। এবার হলো ব্যাঙের উৎপাত। লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাঙ কোথা থেকে যে এলো কেউ তা বলতে পারে না। যেমন বিভৎস তাদের চেহারা, তেমনি বিকট তাদের আওয়াজ। সারা পৃথিবী জুড়ে যেন ঢাক পিটিয়ে যাচ্ছে কোনো দুর্জয় শত্রু সেনা। পথঘাট, মাঠ, নদীকূল, গিরিশানু, বনপ্রান্তর সর্বত্র তারা গ্যাঙ্গর গ্যাং আওয়াজ যেন শুনিয়ে যাচ্ছে মিশরীয়দের, তোরা অভিশপ্ত, তোরা অভিশপ্ত, তোরা অভিশপ্ত। কিন্তু আগেও যেমন, এবারও তেমনি। মেম্বিস নগরে শেঠির প্রাসাদে, শেঠির শস্যক্ষেত্র নেই একটিও ব্যাঙ। শেঠির অধিকারের ঠিক ওপরে তারা চেঁচিয়ে আকাশ ফাটাচ্ছে, কিন্তু ওপারে তারা কেউ আসবে না। ব্যাঙের পরে এলো উকুন, তার উপরে এলো এক মহামারী। অন্য কিছু ব্যাধি নয়, প্রত্যেকটা মানুষের সারা অঙ্গ ছেয়ে গেল দূষিত ক্ষতে। প্রাণহানি কারো হলো না তাতে, কিন্তু জনে জনে কষ্ট পেল অশেষ। ঘা যতদিন না শুকালো, কোনো কাজ করতে পারল না কেউ হাত পা নেড়ে। অবাক কাণ্ড। সেটির প্রাসাদের বাইরে থাকে একদল রক্ষী, ভিতরে থাকে আরেক দল। দুদলের বাসগৃহের মধ্যে ব্যবধান মাত্র 20 পা। সেই বাইরের রক্ষীরা আক্রান্ত হল মহামারীতে, ভেতরের রক্ষীরা পেল তা থেকে অব্যাহতি। তা নিয়ে 2 দলের কি কলহ আবার। তারপরে এলো পশুর মরক। যেখানে যত পশু আছে মিশরে, কি এক অজানা ব্যাধিতে আক্রান্ত হয়ে মরতে লাগলো হাজারে হাজারে। রক্ষা পেয়ে গেল শুধু যুবরাজ শেঠির পশুবৃন্দ। এই সময় প্রথমে বৃদ্ধ বেকেন ঘুনসু, পরে খারেব কাই মেম্বিস থেকে চলে এলেন যুবরাজ শেঠির কাছে আশ্রয় নেবার জন্য। বেকেন ঘুনসুকে সমাদরে গ্রহণ করলেন যুবরাজ, কিন্তু কায়ের সম্বন্ধে তার যথেষ্ট আপত্তি দেখা গেল। আপত্তির কারণ অবশ্য মেরাপি। মেরাপি যেদিন আমন মন্দিরে বাজি ধরেছিলেন, সেদিন বিগ্রহ চূর্ণ হয়ে যাবার পরে কাই করে একটা সন্ধির প্রস্তাব মেরাপির কাছে। আর সে প্রস্তাব প্রত্যাখ্যান হবার পর সে দ্ব্যর্থহীন ভাষায় শাসায় মেরাপিকে। সেসব কথা তো যুবরাজ শুনেছেন। কিন্তু কাই অনুনয় করছেন অতি সকাতরে। অপদার্থ বলে ফারাও আমাকে তাড়িয়ে দিয়েছেন। মিশরের উপর এই অভিশাপ পরম্পরায় একটাও আমি রুখতে পারিনি। এই আমার অপরাধ। কিন্তু আমি কি করব বলুন? স্পষ্টই দেখা যাচ্ছে ইসরায়েলের দেবতা যা হবে, আমাদের দেবতা আমন আইসিসের চেয়ে বেশি শক্তি রাখেন। ফারাও তা কিছুই বুঝতে চান না, বিনা দোষে তাড়িয়ে দিলেন আমাকে। আমি তাই আপনার কাছে এলাম আশ্রয় নিতে। যুবরাজ সেটি কি শরণার্থীকে বিমুখ করবেন? কোমল হৃদয় শেঠির একটুখানি কাতরতা দেখেই গেল গলে। খাল কেটে কুমির আনা হচ্ছে জেনেও আশ্রয় দিলেন কাইকে। বলা হয়নি, শেঠির হৃদয় ঠিক এই সময়টাতে একটু বেশি কোমল ছিল এক বিশেষ কারণে। ইসরায়েল চন্দ্রিমা মেরাপি তার কয়েকদিন আগে একটা পুত্র উপহার দিয়েছেন শেঠিকে। এরপরে সারা মিশরে নেমে এলো নিবিড় অন্ধকার। দিবারাত্রি ভেদজ্ঞান হারিয়ে ফেলল মানুষে। আকাশে না দেখা যায় সূর্য, না উঠে একটা নক্ষত্র। ভয়ার্থ মিশরীরা তার স্বরে ডাকছে তার বহু দেবতার মধ্যে কাউকে না কাউকে। বাড়ি থেকে বেরোবার সাহসও নেই তাদের। তবে হ্যাঁ, সূর্যচন্দ্রহীন আকাশের নিচেও শেঠির বাড়িটা কি এক রহস্যময় আলোকে যেন উদ্ভাসিত। কাই নিষ্ক্রিয় বসে নেই, বুকে বসে দাড়ি উপড়াচ্ছে শেঠির। গোপনে গোপনে সে খেপিয়ে তুলছে মেম্বাসবাসীকে। এই যে নরকের অন্ধকারে আচ্ছন্ন সারা পৃথিবী,
এর ভেতরেও সে অনায়াসে সারা শহর টহল দিয়ে বেড়াচ্ছে, প্রতি গৃহে ঢুকে মানুষকে বোঝাচ্ছে যে পরপর এই যে এতগুলো দৈবী উৎপাত ঘটে গেল মিশরের উপর দিয়ে, এর জন্য দায়ী আর কেউ নয়, যুবরাজ শেঠির আশ্রিতা ওই ইহুদিনী জাদুকরী মেরিপা। ইসরায়েলরা যাকে ডাকে ইসরায়েলের চাঁদ বলে, মনে নেই ওই মায়াবিনী ইহুদিনী আমন মন্দিরে ঢুকে বিচ্ছিন্ন করেছিল আমন বার বিগ্রহ? ওর জাদুর কাছে আমরা সবাই শিশুমাত্র। এই যে অনন্ত অন্ধকারের রাজত্ব চলছে মিশরে, এর প্রতিকারের বিদ্যে মিশরের কোনো জাদুকরের নেই। এর অবসান ঘটাতে পারে একমাত্র ওই নারী। তোমরা সবাই গিয়ে যুবরাজ সেটিকে যদি বলো। কি যে বলতে হবে যুবরাজকে তা আর ধৈর্য ধারণ করে শুনল না মেম্বিসবাসীরা। দল বেঁধে তারা বেরিয়ে পড়ল মশাল হাতে নিয়ে। সেটির প্রাসাদের দ্বারে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, এ আঁধারের অবসান করুন, আমরা পাগল হয়ে গেলাম এর দরুন। সেটি স্তম্ভিত। কে অবসান করবে এই অন্ধকারের? প্রশ্ন করলেন অলিন্দে দাঁড়িয়ে। করবেন তিনি, যার মন্ত্র বলে এতগুলো দৈব দুর্বিপাকের হাত থেকে আপনাদের প্রাসাদ অক্ষত দেহে বেরিয়ে এসেছে। জলের বদলে আমরা খেয়েছি রক্ত। আপনার প্রাসাদের বাসিন্দাদের জল রক্তে পরিণত হয়নি। লাখো লাখো ব্যাঙ ডেকেছে সারা মিশরে, আপনার জমিতে তারা ডাকেনি। পঙ্গপালে উজাড় করেছে আমাদের শস্যক্ষেত্র, আপনার একটি কণাও ফসল খোয়া যায়নি। এসব আপনার রানী মেরিপার মন্ত্র বলে হয়েছে, যাকে ইসরায়েলরা ডাকে ইসরায়েলের চাঁদ বলে। সে চাঁদ এবার আমাদের উপর এক কণা করুণার জ্যোৎস্না বিতরণ করুন, অন্ধকারের কবল থেকে আমাদের রক্ষা করুন। ওই দেখুন, সারা মেম্বিস নিবিড় আধারে আচ্ছন্ন, কেবল এই আপনারই প্রাসাদটি আলোয় আলোয় ঝলমল করছে। যুবরানী মেরাপিকে দিয়ে তোমরা কি করতে চাও? জিজ্ঞেস করলেন শেঠি। কি করলে অন্ধকার কাটবে তিনি তো ভালো জানেন, বললেন একজন। না, জানেন না তিনি, দৃঢ় স্বরে জবাব দিল শেঠি। তখনই কায়ের শিক্ষা মতো একজন বলল, তিনি একটিবার আইসিস মন্দিরে চলুন। তিনিও চন্দ্রিমা, আইসিসও চন্দ্রিমা। আমাদের বিশ্বাস যে তিনি দেহধারিণী আইসিস। মন্দিরে গিয়ে আইসিসের আসনে তিনি বসুন একবার, তাহলে অন্ধকার কেটে যাবে বলে বিশ্বাস আমাদের। কখনোই কাটবে না, বললেন শেঠি। কিন্তু জনতা নাছোড়বান্দা। সেটিকে তারা সাধারণত রাজার মতো সম্মান করে, কিন্তু এখন তারা কথা কইছে যেন বেশ একটু অসম্ভ্রমের সুরে। সেটি সমস্যায় পড়লেন। রক্ষী সেনা তার আছে, কিন্তু সংখ্যায় তারা বড়জোর 100 হবে। ওদিকে তারা সারা মেম্বিস এসেছে একত্রিত হয়ে তার দ্বার দেশে। ওরা যদি উগ্র হয়ে ওঠে, মেরাপিকে যদি জোর করে নিয়ে যেতে চায় আইসিস মন্দিরে, ওদের তাড়িয়ে দেবার শক্তি সেই রক্ষী সেনাদের হবে না। এই সমস্যার মুহূর্তে পরামর্শ চাইলেন তিনি বিজ্ঞ বৃদ্ধ বুকেন ঘুনসুর কাছে। বুকেন ঘুনসু বললেন, যুবরানীর ক্ষতি কি হতে পারে আইসিস মন্দিরে গেলে? বরং না গেলে ওই ক্রুদ্ধ জনতা অনেক কিছু ক্ষতি করতে পারবে তার, আপনার এবং আমাদের সবাইয়ের। আমার বিবেচনা ও একবার যাও ভালো। মেরাপির নিজের ঘোরতর অনিচ্ছা। আমি পৌত্তলিক নই, আইসিস নামে কোনো দেবীর অস্তিত্বে আমার বিশ্বাস নেই। আমি কেন যাব তার মন্দিরে তারই ভূমিকা অভিনয় করতে, বিশেষত আমার শিশুপুত্রকে নিয়ে? কিন্তু সেটির বিপদটা উপলব্ধি করলেন মেরাপি, তাই ঘোরতর অনিচ্ছাতেও তিনি রাজি হয়ে গেলেন শেষ পর্যন্ত। জনতা আনন্দ রোলে 10 দিক কম্পিত করে সুপুত্র মেরাপিকে নিয়ে চলল আইসিস মন্দিরে। একে প্রচণ্ড ভিড়, তাই নিবিড় অন্ধকার। আমাকে আর বুকেন ঘুনসুকে সঙ্গে নিয়ে সেটিও মেরাপির সঙ্গে সঙ্গেই প্রাসাদ থেকে বেরিয়েছিলেন। কিন্তু সিংহদ্বারের বাইরে পা দেয়া মাত্রই অন্ধকারে দিকভুল হয়ে গেল আমাদের। কাইজে জনতার বেষ্টনীতে ঘিরে কোথায় নিয়ে গেল মেরাপিকে, তার ঠাউরে উঠতে পারলাম না আমরা। তাকে নিয়ে কি করেছিল জনতা, তারপরে আমরা মেরাপির মুখ থেকে শুনেছিলাম। আইসিসের মন্দিরে নিয়েই মেরাপিকে তুলল ওরা। কাই যে জাদুকর আর মেরাপি যে তার নয়, তার প্রমাণ হাতে হাতে পাওয়া গেল এবার। মশালের আলোকে কায়ের চোখের দিকে একবার তাকিয়ে মেরাপি মন্ত্রমুগ্ধের মতো তার আজ্ঞাবহ হয়ে পড়ল। কাই তাকে পরিধান করতে বলল আইসিসের
শাস্ত্রকথিত পরিচ্ছদ। আমরা যখন অবশেষে মন্দিরে পৌঁছালাম, সারি সারি মশালে মন্দিরের ভেতরটা আলোকিত। আইসিসের সিংহাসন থেকে দেবীর প্রস্তর বিগ্রহ অপসারিত হয়েছে, তার জায়গায় বসানো হয়েছে দেবী বেশিনী মেরাপিকে। শুধু তাই নয়, তার কোলে তার পুত্র রয়েছে, আইসিস পুত্র হোরাসের বেশে সজ্জিত। এই অবস্থায় আইসিস বেশিনী মেরাপি কায়ের শিক্ষামতো উচ্চ কণ্ঠে ঘোষণা করেছে, সৃষ্টি স্মৃতি সংহারণকারিণী আমি আইসিস নিজস্ব দৈবী শক্তি বলে এই বিশ্বব্যাপী তমসাকে সংহরণ করে নিলাম। দিবালোকে ফুটে উঠুক এবার। আর কি বিস্ময়, কি বিস্ময়! সত্য সত্যই অন্ধকার কেটে যেতে লাগলো মেরাপির ঘোষণার সঙ্গে সঙ্গে। জনতা উঠল জয়ধ্বনি করে, জয় মাতা আইসিসের জয়। আমরা যখন সপুত্র মেরাপিকে রথে তুললাম, তখন তার জ্ঞান নেই। আশ্চর্য প্রতিক্রিয়া কিন্তু! কোথায় এই অন্ধকারে আলো ফোটার ব্যাপারে উপলক্ষ করে মেম্বিসবাসীরা কৃতজ্ঞ হবে মেরাপির উপরে? তা নয়, তা না হয়ে তারা অনুযোগ করতে লাগলো নানা রকম। উনি ইচ্ছা করলে ইসরায়েলের অভিশাপ থেকে মুক্তি দিতে পারেন আমাদের। তখন আগের অভিশাপগুলোকে কেন আগে থেকে নিরস্ত করেননি তিনি? ওর নিজের প্রাসাদের জল রক্তে পরিণত হলো না, আমাদের বাড়ির জল হলো। ওর ক্ষেত খামারের ফল বা ফসল নষ্ট হলো না, আমাদের ক্ষেত খামারে হলো। ওর একটা ঘোড়া বা ভেড়া মারা গেল না, আমাদের গেল। এরকম পক্ষপাত কোনো দেবীর মধ্যে থাকা উচিত নয়। দেবী হয়েও উনি দানবীর মতো আচরণ করেছেন। বলা বাহুল্য, এসব অনুযোগের উৎস কাই। আইসিস বেশিনী মেরাপের আদেশেই সেদিন অন্ধকার কেটে গিয়েছিল মেম্বিস থেকে। মেম্বিসবাসীদের এ ধারণা একদম ভ্রান্ত। বাস্তবিক পক্ষে সে ব্যাপারটা কাই নিজেই ঘটিয়েছিল নিজের জাদুশক্তি বলে। জাদুশক্তি হিসেবে তার শক্তি তো সে সত্যি সত্যি হারায়নি। ইসরায়েলি পয়গম্বরদের বৃহত্তর শক্তির কাছে নিষ্প্রভ হয়ে পড়েছে যদিও, স্বাধীনভাবে কাজ করতে পেলে এখনও কাই অনেক অঘটন ঘটাতে পারে। মেরাপি যে অসাধারণ শক্তিমতী জাদুকরী, এ বিশ্বাস এখনও দৃঢ় কাইয়ের অন্তরে। তার ধারণা, ইচ্ছে করলেই ইসরায়েলি জাদুর গূঢ় রহস্যের সন্ধান তাকে দিতে পারে মেরাপি। দেয়নি যে, সে শুধু কাইকে পদানত রাখবার জন্যই। বেশ, কায়ও দেখে নেবে তাকে, মেম্বিসবাসীদের খেপিয়ে তুলে সর্বনাশ করে ছাড়বে মেরাপির। দুর্ভাগিনী মেরাপি। এদিকে শত্রু তার কাই ও মেম্বিসবাসীরা, ওদিকে শত্রু ইসরায়েলের ভগবান। যাহবের অপর করুণা ছিল তার উপরে। আইসিস সেজে পৌত্তলিক ধর্মের মহিমা ঘোষণা করতে গিয়ে সে করুণা সে হারিয়েছে। পয়গম্বরদের আদেশ প্রচারিত হয়েছে। আগের সব অভিশাপ থেকে মেরাপির স্বামী নিষ্কৃত পেয়েছে যদিও, আসন্ন যে অভিশাপ অচিরেই মিশরের উপর নেমে আসতে যাচ্ছে, তা থেকে আর নিস্তার পাবে না সে। সে অভিশাপ এলো, নিষ্ঠুর ভয়াবহ সর্বনাশা। অভিশাপটা এই যে, মিশরের প্রতি গৃহের প্রথম সন্তানটি একই দিনে একই সময়ে একসঙ্গে মৃত্যু মুখে পতিত হবে, বিনা ব্যাধিতে, বিনা দুর্ঘটনায়। এলো অভিশাপ। একই দিনে একই মুহূর্তে একান্ত অকারণে মারা পড়ল মিশরের প্রতি গৃহের প্রথম সন্তান। সেই সঙ্গে মেরাপিরও প্রথম সন্তান অকস্মাৎ ঢলে পড়ল মরণের কোলে। সেটির হৃদয় ভেঙে গেল। মেরাপি হয়ে গেল পাগলের মতো। কিন্তু সেটির সন্তানই একমাত্র রাজবংশধর নয়, যাকে গ্রাস করেছিল ইসরায়েলি পয়গম্বরদের শেষ এবং সর্বনাশা অভিশাপ। ফারাও আমেন মেসিসের জ্যেষ্ঠ পুত্রকে হতে হয়েছে এই অভিশাপের বলি। আরও শুনতে আশ্চর্য লাগবে, সারা দেশের উপর সর্বধ্বংসী ইসরায়েলের অভিশাপে তাইথ নৃত্য বারবার পর্যবেক্ষণ করেও পাষাণ হৃদয় বিন্দুমাত্র টলেনি। নিজের সন্তানকে অকস্মাৎ সেই অভিশাপের খগড়ে বলিদান করতে দেখে সে একেবারে ভেঙে পড়ল নৈরাশ্যে। কেন আমি সেটি সুপারিশকে সমর্থন করিনি তখন? কেন সিংহাসনে বসবার পর নিজের দেশে চলে যেতে দেয়নি ইহুদিদের? তাহলে তো বারবার খণ্ড প্রলয় নেমে আসতে পারত না মিশরের বুকে? ধনে প্রাণের সর্বশান্ত হতো না মিশরী জনগণ? এইসব হলো আমেন মেসিসের মুখের বলি প্রতি মুহূর্তে। মিশরী জনগণেরও বিপুল একটা অংশ এই মত পোষণ করতে শুরু করলো এবার। ছেড়ে দাও ওদের, ওদের ধরে রাখতে গিয়ে সর্বনাশ হলো মিশরের। যা করা,
নিজেদের মরুদেশে গিয়ে স্বর্গসুখ যদি পায়, তাই ওদের যেতে দাও, পেতে দাও। এবার যখন ইসরায়েলি পয়গম্বরেরা দরবারে এলেন তাদের পুরনো দাবি উত্থাপন করতে, তখন মন্ত্রী সভাসদবর্গের সঙ্গে পরামর্শ করে ফারাও বললেন, বেশ, আমি আপত্তি করব না তোমাদের প্রস্তাবে, যেতে পারো তোমরা মিশর ছেড়ে। উৎফুল্ল হয়ে পয়গম্বরেরা বললেন, আমাদের ধন ঐশ্বর্য সবই তো নিয়ে গেছ। কি আর এমন ধন ঐশ্বর্য তোমরা সঞ্চয় করেছ এদেশে? তোমাদের কাছে তার মূল্য যতই হোক, মিশরীদের চোখে তা তুচ্ছ। নিয়ে যাও তোমাদের শস্য ভাণ্ডার, তোমাদের পশুপাল, তোমাদের আর যা কিছু আছে সব। বিদায় হও তোমরা, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি। পয়গম্বরেরা আশীর্বাদ করে বিদায় নিলেন, বলে গেলেন, আমরা 20 দিনের মধ্যে চলে যাচ্ছি মিশর ছেড়ে। এবার যে ফারাওয়ের সম্মতি আদায় হবে তা আমরা আগে থেকে জানতাম, তাই আমরা আমাদের জনগণকে প্রস্তুত থাকতে বলেছি। তারা মোটঘাট বেঁধে তৈরি আছে। 3 দিন পরে আরও একটা ইসরায়েলি থাকবে না মিশরে। পয়গম্বরেরা বিদায় হলেন। এই নতুন পরিণতির কথা টেনিসবাসীদের জানবার জন্য বিশেষ এক দরবার আহ্বান করলেন আমিন মেসিস। অভিজাতবর্গের সঙ্গে এতে আমন্ত্রিত হয়ে এলেন সাধারণ নাগরিকের প্রতিনিধিরা। আমিন মেসিস প্রথমে সবাইয়ের সম্মুখে এক বিশদ বিবরণ খাড়া করলেন বিগত দ্বাদশ অভিসম্পাতের। মিশর যে এখন সর্বশান্ত, রিক্ত, তার জীবনী শক্তি যে ধাপে ধাপে ক্ষয় হতে হতে এখন প্রায় শূন্যের কোঠায় নেমেছে, ওইসব বিপর্যয়ের দরুন এসব বুঝিয়ে দিলেন সবাইকে। খ্যাত করে বললেন, কি বলবো তোমাদের, আমি যেন চোখ মেলেই ঝাঁপ দিয়েছি আগুনে। কি এক দুর্বার শক্তি যেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মুখ দিয়ে বলিয়ে নিয়েছে, দেব না যেতে। হয়তো তা আমার স্বার্থবুদ্ধি, হয়তো তা আমার পূর্বজন্মের পাপের ফল। মেনাপটে আমার রাজ্য সিংহাসন দিয়ে দিয়েছিলেন শুধু এই উদ্দেশ্যেই যে আমি ইসরায়েলীয়দের স্বদেশে প্রত্যাবর্তনের দাবি কখনো মঞ্জুর করব না। হয়তো সেই মৃত ফারাওয়ের আজ্ঞায় আমাকে বাধ্য করেছে এই সর্বনাশা নীতির অনুসরণে। আত্মবিলাপ শেষ করে আমিন মেসিস এবার ভবিষ্যতের কথা তুললেন। 10টা অভিশাপে মিশর বিধ্বস্ত হয়ে গিয়েছে একেবারে। এখনও যদি ইসরায়েলীয়দের সঙ্গে আমরা বিরোধ চালিয়ে যেতে থাকি, তাহলে ওরা হয়তো জাদুর বলে নীল নদটায় ভরাট করে দেবে বালি দিয়ে, অথবা হয়তো ভূমধ্য সাগরটাকে আকর্ষণ করে আনবে মিশরের বুকের উপর। এই ভয়ে আমি এবার অনুমতি দিয়েছি যে ওরা যেটা ইচ্ছে চলে যেতে পারে এদেশ ছেড়ে। আশা করি এতে তোমাদের অনুমোদন আমি পাব। সমবেত মিশরীরা আর কি বলবে? পূর্ব ইতিহাস ফারাও যা বর্ণনা করলেন তাও তাদের জানা, আবার ভবিষ্যৎ আশঙ্কার কথা তিনি যা আজ শোনালেন তাও তাদের ধারণার বাইরে নয়। তারা সর্বসম্মতিক্রমেই ফারাওকে জানিয়ে দিল তিনি যা ব্যবস্থা করেছেন তাতে তাদের সবারই সমর্থন আছে। কিন্তু এরপরেই নতুন সুর বেজে উঠল সভাস্থলে। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মিশরের রাজকন্যা যুবরানী উসারটি। তিনি পুরোপুরি সমর্থন করতে পারলেন না আমিন মেসিসকে। তার বক্তব্য হলো এই যে ইসরায়েলরা যেতে চায় যখন চলে যাক। ওইরকম দুর্বৃত্ত জাতি দেশে না থাকে যদি, তাতে দেশেরই মঙ্গল। কিন্তু তারা সমস্ত ধন ঐশ্বর্য সঙ্গে নিয়ে যাবে, এ কেমন কথা? কয়েক শতাব্দী আগে যখন তাদের পূর্বপুরুষেরা নিজেদের দেশে খেতে না পেরে এদেশে এসে আশ্রয় নিয়েছিল, তখন কি তারা সঙ্গে করে এনেছিল কোনো ধন বা ঐশ্বর্য? জীর্ণ চির ছিল তাদের পরিধানে, উদরপূর্ণ ছিল শুধু হাওয়ায়। তারা খেয়ে পরে চকচকে হয়ে উঠেছে যুগ যুগ ধরে, বংশবৃদ্ধি করেছে কল্পনাতীত দ্রুত বেগে, মালিক হয়েছে জমি জিরাত, ঘোড়া ভেড়া, বাড়ির আর খামারের। কোথায় পেল? দিয়েছে এই মিশর। থাকতো যদি এ দেশের শান্তিপ্রিয় নাগরিকের মতো, সেসব অবশ্যই ভোগ করত। কিন্তু চলে যখন যাচ্ছে, তখন কি অধিকারে নিয়ে যাবে সেসব? 10টা অভিশাপে মিশরের অন্য সব জমি জ্বলে গিয়েছে, যায়নি কেবল গোসেনের জমি। মিশরের সব প্রদেশের পশুপাল হয়েছে নির্মূল, হয়নি কেবল গোসেনের। এখন তো মিশরীদের চাইতে ইসরায়েলীয়দের অবস্থা ভালো। এখন কি বলে ফারাও তাদের ঢালাও অনুমতি দিয়ে দিচ্ছেন? গোলার শস্য আর পালের পশু সব তারা সঙ্গে নিয়ে যেতে পারে পুরুষ পরম্পরায় ভোগ করার জন্য। যাবে যারা, তারা সেই ভিখারির বেশে যাক,
যে ভিখারি বেশে তারা এসেছিল মিশরে? দীপ্তস্বরে বক্তৃতার উপসংহার করলেন উসারটি। মিশরে এখন একটা বিশাল সৈন্যবাহিনী আছে, আছে দ্রুতগামী রথ, আছে অশ্রুকুল পদাতিক। ফারাও আজ্ঞা দিন, এই বাহিনী অচিরেই ধাবিত হোক ইসরায়েলদের আটক করার জন্য। না, মানুষগুলোকে তারা আটকাবে না, আটকাবে পশুপালককে, আটকাবে গম, রাই আর ধানের বস্তাকে। মিশরীদের নিজেদেরই এখন বড় অভাব ওসবের। ইসরায়েলদের ওসব আমরা খয়রাত করতে পারবো না এখন। দৈবাত সেদিন বুকেন ঘুনশু উপস্থিত ছিলেন টেনিসে। নিজের কানে তিনি শুনলেন প্রথমে ফারাওয়ের ভাষণ, তারপর উসারটির তর্জন, তারপর ওই প্রায় 150 বছরের বুড়ো হাড় নিয়ে তিনি ধাবিত হলেন মেম্বিসে। মেম্বিসের যুবরাজ সেটির প্রাসাদে যেদিন দারুণ দুশ্চিন্তাগ্রস্ত যুবরাজ ও আমি, রানী মেরাপি স্বপ্ন দেখেছেন একটা। আমাদের কাছে সেটা ভয়াবহ দুঃস্বপ্ন, যেন একটা বিশাল সেনাদল নিয়ে মিশরের দ্বিমুকুটধারী ফারাও তলিয়ে যাচ্ছেন উত্তাল সমুদ্রের জলে। মেরাপি রাত্রি শেষেই সেটিকে বলেছেন স্বপ্নের কথা। সেটি আবার বলেছেন আমাকে সূর্যোদয়ের পরেই। তারপর সেটি আর আমি বসে বসে ভাবছি শুধু, ফারাও তলিয়ে যাচ্ছেন সমুদ্রে। কেন, কোথায়? সমুদ্রযাত্রার করার কোন প্রয়োজন হঠাৎ ঘটল আমেনমেসিসের? ইসরায়েলদের দেশে ফিরে যাবার অনুমতি দেওয়া হবে বলে একটা গুজব ইদানিং শোনা যাচ্ছে বটে, কিন্তু তারা দেশে যাক, তারা জাহান্নামে যাক, সেটা তাদের ব্যাপার। ফারাও বা তাদের সেনাবাহিনী কেন সমুদ্রে তলিয়ে যাবেন? দুটোর ভিতর সংস্রব কোথায়? সংস্রবটা বুঝতে পারা গেল বুকেন ঘুনশু ফিরে আসার পর। আমেনমেসিস প্রথমে অনুমতি দিয়েছিলেন ইসরায়েলরা তাদের ধন সম্পত্তি সঙ্গে নিয়ে যেতে পারবে। পরে উসারটির উত্তেজনায় তিনি সৈসন্য বেরিয়ে পড়েছেন মিশর থেকে ইসরায়েলদের কাছ থেকে তাদের পশু ও শস্য কেড়ে আনবার জন্য। যদি লোহিত সমুদ্রের ওপারে তিনি ধরে ফেলতে পারেন ইসরায়েলদের, তাহলে তো ভালোই। যদি তা না পারেন, সমুদ্র পারেও তিনি যাবেন সৈসন্যে। সেই যাওয়ার সময় দেবী মেরাপি যা স্বপ্ন দেখেছেন ফারাও সৈন্য সমুদ্র পেরোবার সময় তা ঘটেও যেতে পারে বইকি। মেরাপি যে জাদুকরী এ কথা সেটিও বিশ্বাস করেন না, বুকেন ঘুনশু না। কিন্তু জাদুকরী না হয়েও যে অনেক সময় তিনি নানান রকম আশ্চর্য ক্ষমতার পরিচয় দিয়ে থাকেন, তাও তো জানা আছে আমাদের। স্বপ্নের আকারে ভবিষ্যৎ যদি নিজেকে উদ্ঘাটন করতে থাকে মেরাপির সম্মুখে, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? বুকেন ঘুনশু বলেছেন, আপনার আর অপেক্ষা করা চলে না যুবরাজ, এক্ষুনি বেরোতে হবে। ফারাও যদি সমুদ্র পেরোবার চেষ্টা করে থাকেন, তাহলে তাকে নিবৃত্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে। আমার কি স্বার্থ? সেটি একটা নিস্পৃহ ভাব দেখাবার চেষ্টা করছেন। আমি নিষেধই বা করব কেন? আর নিষেধ করলেই বা ফারাও তা শুনবেন কেন? ফারাও না শুনতে পারেন, কারণ ব্যাপারটা এখন দাঁড়িয়েছে তার আর তার নিয়তির মধ্যকার ব্যাপার। কিন্তু চেষ্টা আপনাকে করতেই হবে, ফারাওকে বাঁচাবার জন্য নয়, সৈন্যবাহিনীটাকে বাঁচাবার জন্য। কারণ ওই সৈন্য মিশরের, যে মিশর দুদিন বাদে আপনারই হবে। মেরাপিকে সঙ্গে নেওয়া সমীচীন মনে হলো না, কারণ এটা আমরা জানি যে বায়ুবেগে রথ চালিয়ে গেলেও 8 দিনের কমে আমরা ফারাওয়ের নাকাল পাব না। এই 8 দিন ধরে ধাবামান রথের ধাক্কা সহ্য করা কোমলাঙ্গী নারীর পক্ষে সম্ভব নয়। ওকে সঙ্গে নিলে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে, আর তা নিতে গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। নিয়তি গ্রাস করবে মিশরী সেনাকে আমরা কুম্ভীরকুণ্ডে পৌঁছাবার আগেই। কুম্ভীরকুণ্ড হচ্ছে লোহিত সমুদ্রের সেই বিশেষ অংশটা যেখানে সমুদ্র শাখাটা সবচেয়ে সংকীর্ণ আর অগভীর। ইসরায়েলরা সেখান দিয়ে সমুদ্র পেরোবে, এরকম জনশ্রুতি শুনে এসেছেন বুকেন ঘুনশু। দেখে এসেছেন যে আমেনমেসিসও সসৈন্যে যাত্রা করলেন সেই কুম্ভীরকুণ্ডরই পানে। কাজেই আমরাও যাব সেই কুণ্ড লক্ষ্য করেই। মেরাপি কাতর হলেন খুবই। একমাত্র সন্তানকে হারাবার পরে তিনি যেন সেটিকে পলকের জন্য আর চোখের আড়াল করতে চান না। তবু বিষয়টা গুরুত্ব পরিধান করতে তার দেরি হলো না। তিনি সাহস দেখিয়ে বললেন, আমার জন্য চিন্তা করো না তোমরা। এ প্রাসাদে আমার ভয় কি, অসুবিধাই বা কি? আমি খুবই সাবধানে থাকব। তোমরা কার্যসিদ্ধি করে সগৌরবে ফিরে এসো।
ম্যারাপির কাছে বিদায় নিলাম। রক্ষী সৈন্যকে বিশেষ করে সতর্ক করা হলো, সযত্নে প্রাসাদ পাহারা দেবে তারা, রক্ষা করবে ম্যারাপিকে। বাইরের কাউকে ঢুকতে দেবে না প্রাসাদ সীমায়, প্রয়োজন হলে অবাঞ্ছিত প্রবেশার্থীকে হত্যাও করতে পারে। তার জন্য দায়ী দায়িত্ব সব যুবরাজ শেঠির। বিদায় নিলাম আমরা। বায়ুবেগে ধাবিত হলো অর্শ। মাঝে মাঝে ঘোড়া বদল করে নিচ্ছি, যে কোনো শহরে মেলে ঘোড়া। বিশেষত যুবরাজ শেঠির নাম বললে তো তার কোনো গৃহস্থ ঘোড়া সরবরাহ করবে আহ্লাদ করে। তবে কথা এই, সব জায়গায় তেমন ভালো ঘোড়া পাওয়া তো সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে গতিমন্তর হলেই আমরা অধীর হয়ে উঠি। অবশেষে 8 দিন পরে আমরা পৌঁছালাম। ঠিক কুম্ভীরকুণ্ডের তীরে নয়, তীরে পৌঁছাবার উপায় নেই। সমুদ্র তীর জুড়ে ছাউনি ফেলেছে লক্ষাধিক ইসরায়েলি। তার পিছনে শিবির পড়েছে মিশর সেনার। এই দুয়ের মধ্যে ব্যবধান রচনা করেছে এক আশ্চর্য বস্তু। আকাশ থেকে মাটি পর্যন্ত আলম্বিত ঘোর কৃষ্ণ একখানা নিশ্ছিদ্র বিশাল মেঘ। পথে আসতে আসতে এই ব্যাপারটা সম্পর্কে কিছু কিছু জনরব আমরা শুনেছি যে দিনের বেলায় ইসরায়েলেও চুমুর আগে আগে চলে, আর আকাশচুম্বী স্তম্ভ আগুনের মতো তার রং। কিন্তু সূর্যাস্তের পরে সেই স্তম্ভ সম্মুখ থেকে চলে আসে ইসরায়েলদের পেছনে। তখন এর রং হয় কালো, আর স্তম্ভের মতো আকাশপানে না উঠে এটা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের ছাউনিকে মিশরীদের দৃষ্টি থেকে আড়াল করে। তা দিনের বেলার সেই অগ্নিস্তম্ভের মতো রূপ দেখবার সুযোগ হয়নি অবশ্য আমাদের, কিন্তু রাতের চেহারার যা বর্ণনা এর শুনেছিলাম তা দেখলাম বর্ণে বর্ণে ঠিক। ফারাও আমেন মেসিস তখন উজির, সভাসদ, সেনানীদের নিয়ে ভোজনে বসেছেন। আমরা শিবির দ্বারে পৌঁছাতেই সৈনিকেরা যথারীতি জিজ্ঞেস করল, কে যায়? আমি উত্তর দিলাম, মিশর যুবরাজ শেঠি মনাপটা। আশ্চর্য হয়ে গেলাম সৈনিকদের আচরণে। বাইরের লোক সৈন্য শিবিরে প্রবেশ করতে চাইলে প্রহরী সেনার কর্তব্য হল উপরওয়ালার কাছে এত্তেল্লা করা, কিন্তু এক্ষেত্রে সে এত্তেল্লা এরা করল না কেউ। সেটির নাম শোনা মাত্র সসম্ভ্রমে অভিবাদন করে তাকে পথ ছেড়ে দিল। আমরা প্রবেশ করলাম শিবিরে। ফারাওয়ের ভোজন সভায় জাঁকজমক এই সঙ্গীন মুহূর্তে কিছু কম নয়, বরং সমাবেত অতিথিদের বেশ কিছু উৎফুল্ল মনে হল। এতদিন মিশরী সেনা পশ্চাদবরণ করে এসেছে ইসরায়েলদের, কিছুতেই তাদের নাগাল পায়নি। আজ কিন্তু ওদের মুখে দুর্লক্ষ সমুদ্র রাত্রি অবসানে ধরা না পড়ে ওরা যাবে কোথায়? এতদিনকার মেহনত মিশরী সেনার কাল শেষ হবে তার। ভালো করে খাওয়া দাওয়া করছেন আজ মিশরী নেতারা। কে আসে বিনা এতেল্লায়? ক্রুদ্ধ প্রশ্ন এলো ভোজ টেবিল থেকে। আমি উত্তর দিলাম, মিশর যুবরাজ শেঠি মনাপটা এবং তার সঙ্গে রাজসভাসদ বোকেন গুনশু ও রাজবন্ধু লেখক এনা, মহামান্য ফারাওয়ের দর্শন প্রার্থী। নিজে এবার কথা কইলেন ফারাও, সব পুরাতন বন্ধু, আসুন যুবরাজ শেঠি, সঙ্গীদের নিয়ে আসন গ্রহণ করুন, যোগ দিন এই আনন্দ ভোজে। ফারাওকে ধন্যবাদ জবাব দিলেন শেঠি, ফারাওয়ের মর্যাদার অনুযায়ী কোনো সম্মান তাকে না দেখিয়ে। কিন্তু আনন্দ করার মতো সময় এটা কি না? আমার ঘোরতর সন্দেহ হচ্ছে ফারাও ইসরায়েল নন্দিনী ম্যারাপির কথা শুনে থাকবেন। তিনি কিছু কিছু অসাধারণ শক্তির অধিকারিণী। তিনি একটা স্বপ্ন দেখেছেন কয়েকদিন আগে। স্বপ্নটা এই যে ইসরায়েলদের অনুসরণ করতে গিয়ে মিশরের ফারাও সসৈন্য ডুবে মরেছেন অতুল সমুদ্রে। এই স্বপ্নের বৃত্তান্ত শোনা মাত্র আমি যাত্রা করেছি মেম্বিস থেকে। দিবারাত্রি রথ চালিয়ে 8 দিনে এসে পৌঁছেছি কুম্ভীরকুণ্ডের তীরে। এখন আমার অনুরোধ, ফারাও কদাপি মিশর সেনাকে সমুদ্রে পেরোবার আদেশ দিবেন না। দেন যদি, মিশরের হয়তো তাতে সর্বনাশ হয়ে যাবে। ফারাও অট্টহাসি করে উঠলেন, পরামর্শটা দিচ্ছেন সেই মেরাপি নয়, জাদুশক্তির বলে যিনি আমন দেবতার বিগ্রহ চূর্ণ করেছিলেন পয়গম্বরদের অভিশাপে। মিশর যখন ধ্বংস হতে বসছিল, যিনি তখন মেম্বিসে নিজের বাসভবনটিকে নিরাপদে রেখেছিলেন জাদুমন্ত্র প্রয়োগ করে, অথচ প্রতিবেশী মেম্বিসবাসীদের নিরাপত্তা রাখার জন্য একটি আঙ্গুলও উত্তোলন করেননি। শুনুন সবাই, আমাদের চিরহিতৈষিণী সেই জাদুকরী আজ বলে পাঠিয়েছেন, মিশরী সেনা যেন সমুদ্র পেরোবার চেষ্টা না করে, অর্থাৎ
পলাতক ইসরায়েলীয়দের যেন স্বচ্ছন্দে কুম্ভীরকুণ্ড অতিক্রম করে সিনাই মরুতে চলে যেতে দেয়া হয়। বাহবা পরামর্শ, এই পরামর্শ কি আমরা না নিতে পারি? কথা শেষ করে ফারাও আমিন মেসিস অট্টহাসি করে উঠলেন, আর সভাসদ সেনানীদের একাংশ যোগ দিল সেই হাসির রোলে। সেটি বুকের উপরে 2 হাত বেঁধে উন্নত শিরে দাঁড়িয়ে আছেন। এই উন্মুক্ত পরিহাসে তিলমাত্র বিচলন হবার কোনো লক্ষণ তার মধ্যে নেই। হাসির রোল কতকটা থামল যখন, তখন তিনি উচ্চ কণ্ঠে অথচ শান্তভাবেই পুনরুক্তি করলেন, আমি আবারও বলছি ফারাও, মিশরের মুখ চেয়ে আপনি এখনও নিবৃত্ত হন। কদাপি সমুদ্র পেরোতে যাবেন না। ইসরায়েলীয়দের পেছনে পেছনে। নিশ্চয় যাব, হুঙ্কার করে উঠলেন আমিন মেসিস, এবং তুমিও যাবে আমার সঙ্গে। আমরা যদি মরি, মরবে তুমিও। মরব একদিন নিশ্চয়ই, কিন্তু সমুদ্রে ডুবে মরব না, বললেন সেটি। ফারাও যদি আমার কথা কোনো মতে কর্ণপাত না করেন, তবে আর আমি কি করতে পারি? আমি বিদায় নিচ্ছি। আবার হুঙ্কার ফারাওয়ের, কখনো না, তোমাকে যেতে হবে আমাদের সঙ্গে। ধরো ওকে সেনানীরা। সম্রাটের আজ্ঞা, সেনানীরা যে যার আসন থেকে লাফিয়ে উঠল বইকি। কিন্তু একই হলো তাদের, কেউই যে সম্মুখে পা বাড়াতে পারে না। এগোবার জন্য আপ্রাণ চেষ্টা তারা স্পষ্টতই করছে, কিন্তু শ্রীচরণ যেন আজ ঘোরতর বিদ্রোহ করছে তাদের। একবার তাদের ব্যর্থ প্রয়াসের দিকে, আর একবার ফারাওয়ের হতবুদ্ধি ক্রুদ্ধ মুখভঙ্গির দিকে তাকিয়ে সেটি ধীরপদে অপসৃত হলেন ভোজঘর থেকে। চলে যাওয়ার আগে বুড়ো বুকেন ঘুনস হেসে উঠলেন হঠাৎ, এ পর্যন্ত আমি 5-5টা ফারাওকে দেখেছি মিশরের সিংহাসনে, কিন্তু এই প্রথম দেখলাম এমন এক ফারাওকে যার আজ্ঞা পালন করার মতো সৈনিক মেলে না। ভোজন সবাই যে বিতণ্ডা হয়েছিল ফারাও তার সেটির মধ্যে, তা আর কি কানে যায়নি সৈনিকদের? সেটিকে বেরিয়ে আসতে দেখে কেউ তারা হয়তো পথ ছেড়ে দিল অভিবাদন করে, কেউ বা হয়তো এগিয়ে গেল যেন কিছু বলবার মতলবে। শেষ পর্যন্ত অবশ্য বলল না কেউ কিছুই, কিন্তু হাবেভাবে প্রত্যেকেই এটা স্পষ্ট বুঝিয়ে দিল যে ইসরায়েলীয়দের অনুসরণ করে সমুদ্র পেরোনোর ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নয় তারা। কয়েকদিন যাবৎ রাতেও বিশ্রাম করিনি আমরা। বসে বসে ঝিমিয়েছি ধাবমান রথের উপরে। আজ আর রথের ধাবন কুর্দনের কোনো প্রয়োজন নেই। রাত্রি প্রভাতে কি ঘটে এই কুম্ভীরকুণ্ডের তীরে, তাই দেখবার জন্য আমরা বসে রইলাম নিশ্চল রথে। সেনা শিবির থেকে বেশি দূরে আমরা যাইনি, যদিও এই সম্ভাবনার কথা সারাক্ষণ আমাদের অন্তর জাগরুক ছিল যে গভীর নিশীতে হয়তো ফারাওয়ের তরফ থেকে একটা চেষ্টা আমাদের হত্যা করবার জন্যই থাকবে। সে আকাঙ্ক্ষা সত্ত্বেও আমরা নিকটেই আছি, কি ঘটে তা দেখবার জন্যই আছি। রাত দুপুর একটা ঝড় বইছে। ঝড়টা এলো পূব দিক থেকে, এত প্রবল সেই ঝড় যে রথের আড়ালে আমাদের শুয়ে পড়তে হলো, দাঁড়িয়ে বা বসে থাকতে না পেরে। হঠাৎ সেই ঝড় আবার থেমে গেল, আর থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শোনা গেল নানা রকম বিকট আওয়াজ আর বহুকণ্ঠের চিৎকার। চিৎকার আসছে মিশরি শিবির থেকেও বটে, মেঘজবনিকার অন্তরালবর্তী ইসরায়েল ছাউনি থেকেও বটে। তারপর সারা পৃথিবী দুলে উঠল আবার, যেন ভূমিকম্প হচ্ছে। যারা চিৎকার শুনে উঠে দাঁড়িয়েছিল তারা সে কম্পনে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল উপর হয়ে। আকাশে চাঁদ উঠছে তখন, সে চাঁদের রং রক্তের মতো রাঙ্গা। সেই চাঁদের আলোতে আমরা দেখলাম ফারাওয়ের সমগ্র বাহিনী সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। যুবরাজ আমার হাতখানা আঁকড়ে ধরে আছেন। আমি নিজের মনে বললাম, কোথায় ওরা, কোথায় যায়? যুবরাজ বললেন, যায় নিয়তির সঙ্গে সাক্ষাৎ করতে। কি সে নিয়তি, তাকে বলবে এক্ষুনি। আর কোনো কথা কইলাম না কেউ, বড় ভয় করছে যেন। রাত্রি প্রভাত হলো অবশেষে। তখন যে ভয়াবহ দৃশ্য আমাদের চোখে পড়ল, মানুষের চোখ আগে কখনো তা দেখেনি। মেঘপ্রাচীর অন্তর্ধান করেছে। প্রভাতী সূর্যালোকে আমরা স্পষ্ট দেখলাম লোহিত সমুদ্রের অগাধ জল আপনা আপনি ভাগ হয়ে গিয়ে মাঝ বরাবর জাগিয়ে তুলেছে একটু উঁচু জঙ্গল। ওই ভূমিকম্পের দরুণে কি জঙ্গল এটা, কে বলবে?
এইটুকুই শুধু আমার মনে হলো যে ও পথ জমদারে পৌঁছাবারই পথ। প্রশস্ত সে পথ বেয়ে কাতারে কাতারে চলে যাচ্ছে ইসরায়েলি জনগণ। ডাইনে জলপর্বত, বাঁয়ে জলপর্বত, মাঝখানে চলমান বিপুল জনপ্রবাহ। মিশরি সেনারা তারাও চলেছে ইসরায়েলিদের ধরবার জন্য, ঠিক পেছনেই চলেছে তারা। সমস্ত মিশরি বাহিনী, ফারাও সমেত। না, সমস্ত নয়, বাহিনীর কিছু লোক গত রাত্রেই পালিয়ে এসেছে শিবির থেকে, আশ্রয় নিয়েছিল আমাদের আশেপাশে। এ প্রলয়ের কালে সেটির সান্নিধ্যেই যে নিরাপদ, এই বিশ্বাসের বশে এসেছে তারা। দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। এখান থেকেই স্বর্ণরথে সমাসীন ফারাওকে দেখতে পাচ্ছি আমরা। তার চারপাশে দেখতে পাচ্ছি তার রক্ষী সেনাকে, বিশৃঙ্খল এলোমেলো তার পদক্ষেপ। এখন এখন কী হবে এখন? অধীর হয়ে বিড়বিড় করছেন সেটি। আর তার জিজ্ঞাসার উত্তরেই যেন পৃথিবী দুলে উঠল দ্বিতীয়বার। আবার ভূমিকম্প? ভূমিকম্প বই কি, তার সঙ্গে সঙ্গে উত্তাল জলোচ্ছ্বাস। পশ্চিম পানে সমুদ্র উঠেছে এক তরঙ্গ সম্রাট, তার শীর্ষ মুকুট যেন পিরামিড চূড়ার মতো উঁচুতে। ঈষৎ মাকানো ফেনায়িত ফনা তুলে সে তরঙ্গ গড়াতে গড়াতে আসছে, আসছে, আসছে। ফারাও কোথায়? ফারাও কোথায়? তার 2000 রথ, 20,000 পদাতিক। তরঙ্গ দানবের জঠরে এক পলকের জন্য দেখতে পেলাম তাদের। তারপরে জল, জল, জল ছাড়া কোথাও কিছু নেই। পূব দিকের জল পাহাড় ভেঙে নেমেছে পশ্চিমে, পশ্চিম দিকের জল পাহাড় ভেঙে নেমেছে পূবে। দুয়ে মিলে এক হয়ে গিয়েছে অবিচ্ছিন্ন লোহিত সমুদ্র। সেই সমুদ্রেরই উপর দিয়ে আমি যেন দেখতে পেলাম মিশর অভিমুখে পলায়মান মহামহা দেবদেহ, আমন, আইসিস, টা, আইসিস, মাট। অকারণে তারা পালাচ্ছে না, পেছনে পেছনে আগুনের চাবুক হাতে তাদের তাড়া করে নিয়ে আসছে এক মহা অগ্নিস্তম্ভ। কিন্তু দূরে, দূরে লোহিত সমুদ্রের পূর্বকূলে তখন ইসরায়েল জনতা নিরাপদে এগিয়ে চলেছে সিনাই মরুর অভিমুখে। কতক্ষণ আমরা তাকিয়ে থাকলাম সেদিকে, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে জানে। কিন্তু হঠাৎ রূঢ় আঘাতে মোহভঙ্গ হলো আমাদের। পেছন থেকে একটা নারী কণ্ঠের করুণ আর্তনাদ আমরা শুনতে পেলাম। যুগপৎ যুবরাজ ও আমি দুজনেই শুনতে পেলাম এক অশরীরী হাহাকার। বাঁচাও প্রভু, সেটি বাঁচাও আমাকে। চমকে ফিরে তাকালাম দুজনেই, কেউ কোথাও নেই। কিন্তু ও কণ্ঠস্বর তো আমাদের ভুল হবার কথা নয়, ও আর্তনাদ মেরাপির। 8 দিন পথেই কাটল আমাদের। বায়ুবেগে ঘোড়া ছড়িয়েছে দিবারাত্রি। মেরাপি, মেরাপি। কি হলো ইসরায়েলের চন্দ্রিমা মেরাপির? কেন আমরা দেখলাম তার অশরীরী ছায়ামূর্তি? কেন শুনলাম তার করুণ আর্তনাদ? পারব কি আমরা সময় মতো পৌঁছতে? পারব কি তাকে আমরা রক্ষা করতে? বৃদ্ধ বুকেন ঘুনসু বলছেন, ওই পামর জাদুকর কাই কিছু করেছে তার। বায়ুবেগে ছুটছে আমাদের রথ, তবু আমরা দেখছি জনরব ছুটছে আমাদের আগে আগে। যে কোনো জায়গায় ঘোড়া বদলাবার জন্য থামছি আমরা। দলে দলে মানুষ ঘিরে ধরেছে আমাদের। সর্বত্র একই প্রশ্ন সকলের মুখে, ফারাও নাকি সসৈন্যে ডুবে গিয়েছে লোহিত সমুদ্রে? দেখলাম তো সেই রকমই, উত্তর দিচ্ছি আমরা। বায়ুবেগে রথ ছুটল দিন রাত, 8 দিন পুরো। অবশেষে মেম্বিসের সিংহতার রুদ্ধ। আমরা সকলে পদঘাত করলাম সেই দ্বারে। ভেতর থেকে প্রশ্ন করল প্রহরী, কে তোমরা? সপারিষদ ফারাও সেঠি, অকম্পিত কণ্ঠে উত্তর দিলেন বৃদ্ধ বুকেন ঘনসু। সেটি ফারাও? ফারাও তো আমিন মেসিস ছিলেন। আমিন মেসিসেই ফারাও। তোমরা কিসের নেশায় বিভোর হয়ে আছো যে সারা মিশর যা শুনেছে তোমরা তা শোনোনি? আমিন মেসিস লোহিত সমুদ্রের তলায়, আজকার ফারাও সেটি ম্যানপটা। খোলো দ্বার, খোলো। ঘরংঘর শব্দে খুলে গেল বিশাল সিংহদ্বার। সেটির সম্মুখে নতজানুর রক্ষীবৃন্দ, মুখে তাদের জয়ধ্বনি, জীবন, রক্ত, শক্তি, ফারাও, ফারাও, ফারাও। সারা মেম্বিসে প্রচণ্ড কোলাহল। ও কিসের গোলমাল? প্রশ্ন করলেন সেটি। রক্ষী বলল, এক ইসরায়েলি জাদুকর নাকি ধরা পড়েছে, তাকে পুড়িয়ে মারা হচ্ছে আমন মন্দিরের সম্মুখে, তারই কোলাহল।
মারা হচ্ছে? হয়নি তাহলে এখনো? পারব কি সময় থাকতে আমন মন্দিরে পৌঁছাতে? বায়ুবেগে রথ ছুটছে মেম্বিসের রাজপথে। কত দূর আর আমন মন্দির? বিরাট অগ্নিকুণ্ড আমন মন্দিরের সম্মুখে। জনতা আজ কাইয়ের আজ্ঞাবহ। কাই বুঝিয়েছে, পরপর ওই যে 10টা অভিশাপে শ্মশান হয়ে গেল সোনার মিশর, সেই সব অভিশাপ আসলে এই জাদুকরী মেরাপিরই ইন্দ্রজাল। সব ইসরায়েলি ছেড়ে গিয়েছে মিশর, এ তবু যায়নি। নিশ্চয়ই ও রয়ে গিয়েছে মিশরের আর কোনো অনিষ্ট করবার জন্য। এই বেলায় পুড়িয়ে মারো একে। জনতা মেরাপিকে বেষ্টন করে আছে। এবার তাকে ধরে আগুনে ফেলে দেবার জন্য তৈরি হল। প্রাণ ভয়ে মেরাপি চেঁচিয়ে উঠল, বাঁচাও প্রভু শেঠি, আমাকে বাঁচাও। আর সে আর্তনাদের রেশ হাওয়া মিলিয়ে যেতে না যেতেই আমি আর বোকেন ঘুনসু হুঙ্কার করে উঠলাম, জীবন, রক্ত, শক্তি, ফারাও ফারাও ফারাও। সমস্ত জনতা 2 ভাগে ভাগ হয়ে গেল চকিতে। রাজরথ ঘরঘর শব্দে ছুটে এসে পড়ল আমন মন্দিরের সম্মুখে। লাফিয়ে নামলেন তা থেকে নবীন ফারাও শেঠি। মেরাপিকে বেষ্টন করলেন বাহুযুগলের আলিঙ্গনে। জীবন, রক্ত, শক্তি, ফারাও ফারাও ফারাও। কাই প্রশ্ন করেছিল, ফারাও তো আমেন মেসিস। বুকেন ঘুনসু উত্তর দিয়েছেন, আমেন মেসিসের সমাধি হয়েছে লোহিত সমুদ্রের অতল তলে, কিন্তু ফারাওয়ের আসন শূন্য থাকে না। নতুন ফারাও এই সেটি, মেনাপটা তোমার সম্মুখে। এবার কাই নিঃশব্দে অপসৃত হওয়ার চেষ্টা করছে। সেটির আদেশে জনতাই তাকে ধরে ফেলল। কি চপল এই জনতার চিত্ত! কায়ের প্ররোচনায় তারা মেরাপিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাচ্ছিল। এখন সেটির আদেশে তারাই কাইকে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডে। মেরাপিকে আমরা প্রাসাদে নিয়ে এলাম, কিন্তু তার স্নায়ুমণ্ডলীতে লেগেছে প্রচণ্ড আঘাত। 3 দিনের দিন সেটির কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ইসরায়েলের চন্দ্রমা। সেটির যখন অভিষেক হল মিশর সিংহাসনে, রানীর আসনে উপবেশন করলেন যিনি, তিনি উসারটি, মেরাপি নয়। কিন্তু তাতে যে মেরাপির আত্মার ক্ষোভের কারণ হয়েছে কিছু, আমি না তা তো মনে করি না। মেরাপি যা চেয়েছিলেন তা তিনি পেয়েছিলেন। সে বস্তু মিশর সিংহাসনের অর্ধাংশ নয়, সেটির হৃদয় সিংহাসনের উপরে পরিপূর্ণ অধিকার, তা তিনি পেয়েছিলেন। রাজ্য লাভের পরে 6 বছর জীবিত ছিলেন সেটি। এই 6 বছরের ভিতর এক মুহূর্তের জন্য মেরাপি ভিন্ন অপর কাউকে তিনি পত্নী বলে ভাবতে পারেননি। 6 বছর রাজত্ব করার পরে সেটি যখন স্বর্গারোহণ করলেন, তখন তার কফিনের ভেতরে, তার বক্ষের উপরে আমি রাজবন্ধু লেখক এনা শাস্ত্রনেত্রে স্থাপন করলাম একটা দ্বিখণ্ডিত স্ফটিক পেয়ালার 2টি অর্ধাংশ, আমাদের অবিচ্ছেদ্য বন্ধুত্বের সেই আদি প্রতীক। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অফ ইসরায়েলের 4র্থ পর্ব। 4র্থ পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমরা এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।